আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। এটা বিশেষ করে ইংরেজি সেকেন্ড পেপারে আমরা সব ক্লাসে পাই, বিশেষ করে 6 to অল বলতে সব ক্লাসে একদম 6 থেকে উপরে ক্লাসে যতটুকু আছে প্রত্যেকটা ক্লাসে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে কি এই অপশানটা পাই। সেটা হচ্ছে 1 নম্বরের যে উইথ ক্লু রয়েছে সেটা। তো ফিল ইন দ্য গ্যাপ যেটাকে আমরা মনে করি। তো এই জন্য আজকে টাইটেলটা হচ্ছে ইজি অ্যানালাইসিস অফ ফিল ইন দ্য গ্যাপ, অর্থাৎ এই ফিল ইন দ্য গ্যাপটা কীভাবে পূরণ করতে হবে বা কীভাবে পূরণ করতে হয়। আজকে একটা ঢাকা বোর্ড 2024 জাস্ট একটা বোর্ড নিলাম, মানে শুধুমাত্র যে আমি শুধু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বোর্ড নিয়ে আলোচনা করব তা না, আমি শুধুমাত্র একটা বোর্ড জাস্ট নিয়ে নিলাম। সেটা যে কোনো বোর্ড নিতে পারতাম বা যে কোনো একটা লেখা নিতে পারতাম। তো চোখের সামনে যেটা পড়ছে সেটা নিয়ে ফেললাম, যে ঢাকা বোর্ড 2024টাই মূলত দেখিয়ে দিই যে এই শূন্যস্থানটা দিয়ে মানে কিভাবে একটা ফিল ইন দ্য গ্যাপ পূরণ করতে হয়, মানে কিভাবে এই অপশানটা পূরণ করতে হয়। এটা ইংরেজি সেকেন্ড পেপারের 1 নম্বরেই থাকে। ইংরেজি সেকেন্ড পেপার অর্থাৎ গ্রামারে 1 নম্বরে থাকে। এটা নিয়ে অনেকে ভয় পায়, এটা অনেকে আনসারও করে না, আর আনসার করলেও উলট পালট আনসার করে রাখে। আসলে বোঝেই না যে কিভাবে কোথা থেকে শুরু করব বা এটার ভিতরে কি রয়েছে। আমাদের সিলেবাস আমরা দেখতে পাই এসএসসি এইচএসসি যারা আছে তাদের তো কোনো নির্দিষ্ট কোনো সিলেবাস নেই সেন্টার পরীক্ষার জন্য। তো আর নিচের ক্লাসে যারা আছে তাদের তো ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম সিলেবাস রয়েছে। তো তাদের সিলেবাসে যখন আমরা দেখি যে এই 1 নম্বরটাই মূলত পার্ট অফ স্পিচের বিভিন্ন টপিক দিয়ে সাজানো, পাশাপাশি আর্টিকেল অপশান দিয়েও কী করা হয়, এই ক্লুটা তৈরি করা হয়। তো আজকে আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি আজকের পর থেকে এটা সম্পূর্ণ ইজি হয়ে যাবে। এটা আনসার না করেই পারবো না, কারণ এটা যখন সিস্টেমটা তুমি বুঝে যাবে কিভাবে মানে অ্যান্সারটা করতে হবে, বুঝে করলে সব কিছু সহজ। তো আজকে নতুন যারা রয়েছে চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যে কোনো টপিক যাতে করে আপলোড করা মাত্র সেটার নোটিফিকেশন তুমি পাও, সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর তোমার কলিগ যারা ক্লাসমেট যারা আছে তাদেরকে এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও। আর আরেকটা কথা বলে রাখি, এই ক্লাসের অর্থাৎ আজকে তুমি যেটা দেখতে পাচ্ছ ক্লাসটা, এই ভিডিওটার নিচে হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, যেটা ইএসপি ক্লাসের হোয়াটসঅ্যাপ লিঙ্ক। এখানে তোমরা জয়েন হয়ে যাও, লিঙ্কে ক্লিক করো এবং ফলো দিয়ে রাখো, যাতে করে ওখান থেকে তোমরা এই পিডিএফগুলো, গুরুত্বপূর্ণ পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে পারো। এছাড়া এসএসসি এইচএসসি যারা রয়েছে তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাজেশনগুলো ওখানে যাচ্ছে যারা পরীক্ষার্থী। তো আজকের যে লেসনটা এটা এসএসসি এইচএসসি শুধুমাত্র স্পেসিফিক নয়, এটা সব ক্লাসের জন্য। কারণ এটা যারা ক্লাস 6-এ থার্ড টার্ম পরীক্ষা দিবে, ফার্স্ট টার্ম পরীক্ষা দিবে অথবা সেকেন্ড টার্ম হয়ে যেই পরীক্ষা দিক না কেন একাডেমিক পর্যায়ে, মানে প্রত্যেকটা পরীক্ষায় সেকেন্ড পেপারে এই অপশানটা থাকেই। সেই জন্য এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। ওকে ওকে আর দেরি না করে আমরা মূল আলোচনা চলে যাই। এখানে প্রতিটা শূন্যস্থান সঠিক উত্তর দিয়ে পূরণ করা হলো এবং সম্পূর্ণ বিশ্লেষণ দেওয়া হলো। এখানে আমরা ক্লুতে দেখতে পাচ্ছি যে জেন্টল বাই দ্য বিগ ওয়ে অফ ভিজিট হিলস নেচার, এই শব্দগুলো দেওয়া আছে। জেন্টল মানে নম্র, ভদ্র বা মৃদু। বাই যেটা দিয়া, দ্বারা, কর্তৃক, এগুলো অর্থ প্রকাশ করে। দা, টা, টি, খানাখানি, এগুলো দিয়ে প্রকাশ করে বাংলা অর্থ। বিগ সবচেয়ে বড়, বড়, তার চেয়ে বড়, এই সমস্ত অর্থগুলো প্রকাশ করে। ওয়ে উপায় বা পথ। তো অফ রয়ের জন্য ব্যবহার করা হয়। ভিজিট পরিদর্শন বা ভ্রমণ। হিলস উঁচু জায়গা যেটাকে বলি। তারপর মানে পাহাড়ও অনেক সময় ধরা হয় অর্থভেদে। এরপর নেচার মানে প্রকৃতি বা প্রাকৃতিক, অনেক কিছু অর্থ মিন করে। এটা সেন্টেন্সের অর্থ অনুসারে অর্থটা করা হয়, ধরা হয়। আজকে যেটা আমরা বলবো, যেমন দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙ্গামাটি। যে রাঙ্গামাটি যে পার্বত্য জেলা রয়েছে
রাঙামাটি যে পার্বত্য জেলা রয়েছে, এই রাঙামাটি পার্বত্য জেলাতে মূলত কাপ্তাই লেকটা কি অবস্থিত। তাহলে আমরা প্রথম লাইনটা বুঝলাম। তাহলে এখানে কি সম্পর্কে শুরু করা হয়েছে? কাপ্তাই লেক সম্পর্কে। ওকে, দ্বিতীয় লাইন কি আছে? দিস ইজ দ্য ড্যাশ লেক ইন বাংলাদেশ। দিস ইজ দ্য ড্যাশ, তার মানে এখানে আমাদেরকে শূন্যস্থান দিয়েছে। এই শূন্যস্থানের আগে একটা কি আছে? দা আছে। পরে কি আছে? পরে কি আছে? নাউন আছে। পরে কি আছে? নাউন আছে। দেখো, এই ফুল স্টপের পদ থেকে কি দিয়ে শুরু? দিস ইজ। এরপরে কি? দা। দাটা কি? একটা আর্টিকেল। দাটা কি? আর্টিকেল। দাটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল কি আছে? এ, এন, দা। এই তিনটাকেই তো আর্টিকেল নাকি ধরা হয়। ওকে, তার মানে শূন্যস্থানের আগে কি আছে? দা আছে। তো দাটা সচরাচর কোনো কিছু নির্দিষ্ট করে যখন আমরা বলি, তখন নির্দিষ্ট করে বলার আগে দা বসে, সেটা আমরা সবাই জানি। কোনো কিছুকে নির্দিষ্ট করে বলতে। এখন অ্যানালাইসিস করি, এখানে কি বসবে? জেন্টল, বাই, দা, বিগ, ওয়ে, অফ, ভিজিট, হিলস, নেচার? না। অর্থটা কি? দিস ইজ, এটা হলো ড্যাশ লেক ইন বাংলাদেশ। এটা হলো বাংলাদেশের লেক। কি লেক? এটা প্রশ্ন রয়ে গেছে। কি ধরনের লেক? আমি যদি ইজ এই ভার্বটাকে জিজ্ঞেস করি, কি ধরনের লেক? কি ভদ্রলেক? এটাও হবে না। বাই দ্বারা বোঝাচ্ছে, এটা হবে না। দা তো অলরেডি আছে। বিগ, বিগ মানে বড়, কি বড় লেক? ওয়ে মানে উফাই লেক না পথ লেক? এটা হবে না। তারপর অফ, এর লেক? না, হবে না। ভিজিট, পরিদর্শন লেক? না। হিলস, পার্বত্য লেক? নাকি নেচার মানে প্রাকৃতিক লেক? কোনটা? তার মানে এখানে কনফিউশন হচ্ছে পার্বত্য, তারপর নেচার, প্রকৃতি এবং বি, এই তিনটার ভিতরে যে কোনো একটা নাকি। আসো, হিলসটা হবে না কেন? কারণ এটা হচ্ছে প্লুরাল, তো এখানে তো প্লুরাল হবেই না। হিলসের আগে কি হয় না? আমি নির্দিষ্ট করে বলছি না, এটা পার্বত্য বোঝাচ্ছে, তো এখানে প্লুরাল। প্লুরালের আগে কি? দা। তো দাটা তো এখানে সচরাচর এটা কি মিন করছে না। এটা কি ধরনের? এখানে আকারটা মূলত প্রকাশ পাচ্ছে যে এটা হলো বাংলাদেশের বড় কি? বড় লেক। এটা হচ্ছে বাংলাদেশের বড় লেক। তো কি ধরনের বড়? এখন এটা হলো প্রাকৃতিক লেক, এটাও হয়, এটাও হয়। এটা একটা, বা এটা হলো প্রাকৃতিক লেক, বাংলাদেশের প্রাকৃতিক লেক, এটাও হয়। তবে এখানে যেহেতু একটা নাউন রয়েছে, কোথায় নাউন? এই যে নাউন শেষে আবার আগে কি রয়েছে? দা। তো দাটা এই জন্য আমরা নির্দিষ্ট করব, কারণ কোনো সেন্টেন্সকে যখন আকার হিসাবে আমি ঘোষণা করব প্রথম লাইনের উক্তি অনুসারে, অর্থাৎ প্রথম লাইন তো এটা, এই প্রথম লাইন, এই প্রথম লাইনের বাংলা অর্থ অনুসারে সেকেন্ড লাইনের অর্থটা কি হবে? সমাধান হবে। সেটা কি? যেমন প্রথম লাইনটা বলা হচ্ছে যে কাপ্তাই লেকটা রাঙামাটি জেলায় যেটা রয়েছে, ওই জেলার পার্বত্য অঞ্চলের মধ্যে সবচাইতে কি রাঙামাটি জেলা অবস্থিত, এবং এটা বাংলাদেশের মধ্যে কি বড় লেক। এখন কি ধরনের বড়, এটা আমি অর্থ আইডেন্টিফাই করব। এখন বলতে পারি সবচেয়ে বড় লেক, তাহলে আপনি এটা কীভাবে ধরলেন? সবচেয়ে বড় লেক কীভাবে বলবেন, মানে বড় লেকটা? কারণ সবচেয়ে বড় এই কথাটা অর্থ হবে শুধুমাত্র সুপারলেটিভে। কারণ সুপারলেটিভ যখন আমি এই বিগ শব্দটাকে করব, তখন তার আগে অলরেডি কি দেওয়া আছে? দা দেওয়া আছে। কারণ সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় কি হয়? দা হয়। এটা একটু অ্যানালাইসিস করি। সেটা কি? বিগ থেকে বিগেস্ট করব, কারণ বিগ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কি? একটা অ্যাডজেক্টিভ। এখান থেকে যাবে কম্পারেটিভ, সেটা কি? বিগার। আর
কম্পারেটিভের পর থেকে কম্পারেটিভের পরে হয় সুপারলেটিভ, এস সুপারলেটিভ। ক্লিয়ার? তো সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় কি বসে? দা বসে। তো তার মানে দা, দিস ইজ দা, এই শূন্যস্থানে কি বসবে? বিগেস্ট। তো সুপারলেটিভ বানাতে হলে কি করতে হবে? যেমন বিগ থেকে মূল শব্দটা হচ্ছে বিগ, তো এখান থেকে আমি আরেকটা জি অতিরিক্ত বসাবো, শেষে সুপারলেটিভ হিসাবে ইএসটি যোগ করব, তার মানে বিগেস্ট। কি হবে? বিগেস্ট। এই গঠনটা এখানে দেওয়া আছে। অ্যাডজেক্টিভটা কি? বিগ। অ্যাডজেক্টিভটা কি? বিগ। তো শেষে কি যুক্ত করব? ইএসটি। তো তখন কি হবে? বিগেস্ট। তার মানে এই বিগেস্ট তখনই হবে যখন শেষে ইএসটি যোগ করা হবে, তখন এটাকে বলা হবে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তার মূল শব্দটা কি? অ্যাডজেক্টিভ, বিগ। তো এখান থেকে ইএসটি যোগ করে কি করলাম? সুপারলেটিভ। তো এখন কি করা হয়েছে? সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তো সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে? দা বসে, অলরেডি বসানো আছে অলরেডি। ঠিক আছে? দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ, যে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে, কথাটা খেয়াল করে, সবচেয়ে সবচেয়ে বড় লেক। ঠিক আছে? তো এটাকে আরেকটু যদি বলা হয় যে এটি বাংলাদেশের সবচেয়ে বড় লেক, তাই এখানে বিগেস্ট ব্যবহার করা হয়েছে। আমরা যখন অনেক কিছুর মধ্যে সবচেয়ে বড়, তার মানে লেক অনেকগুলো রয়েছে, লেক অনেকগুলো রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় লেক কোনটা? ওই যে কাপ্তাই লেক। ওখানে কিন্তু প্রথম লাইনে উল্লেখ করা আছে। কোথায়? এই তো কাপ্তাই লেক উল্লেখ করা আছে। তার মানে অনেকগুলো লেকের ভিতরে এই কাপ্তাই লেকটা হচ্ছে সবচেয়ে বড়। এই সবচেয়ে বড় কথাটা লেখার জন্য এই বিগটা উল্লেখ করা হলো। আর বিগ থেকে বিগেস্ট যখন হবে তখন সবচেয়ে কথাটা আসবে, সবচেয়ে কথাটা আসবে। আর যখন আমি শুধুমাত্র বিগ দিব তখন তার আগে দাও থাকবে না, আবার সবচেয়ে কথাটাও প্রকাশ পাবে না। ক্লিয়ার? তো এই জন্য এখানে বিগ থেকে বিগেস্ট করা হবে। তার মানে এখানে অ্যানালাইসিস করা হয়েছে, যে বর্ণনা করা হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে যে আমরা যখন অনেক কিছুর মধ্যে, অনেক কিছু মানে অনেকগুলো লেকের ভিতরে কাপ্তাই লেকটা আমি বেছে নিলাম যেটা সবচেয়ে বড়। এছাড়াও বলছে ছোট বা বেশি কিছুর বোঝায়, তখন মানে ছোট, সবচেয়ে ছোট, অনেকগুলো লেকের ভিতরে সবচেয়ে ছোট, এরকম বুঝালো আমি কি করব? লোয়েস্ট বলতে পারবি। কি বলবো? বড় না বলে লোয়েস্ট বলবো। যেমন লো, LOW, লো। তো তখন এটা কি হবে? ইএসটি যোগ করে লোয়েস্ট। এর আগে কি থাকবে? দা থাকবে। যদি অনেকগুলো ছোট লেক বুঝায় তখন তার ভিতরে ছোট, তখন এইভাবে হবে। ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি। তার মানে এখানে কি হবে? বিগেস্ট হবে প্রথমটা। এখন এটা কিভাবে মনে রাখবে? সংক্ষেপে মনে রাখো যে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ সবসময় ব্যবহৃত হয় একাধিক, মানে অনেকগুলো বস্তুর মধ্যে সবচেয়ে বড় বা ছোট বা বিশেষ কিছু বোঝাতে আমরা কি করব? সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করব। যেটা সচরাচর অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভটাকে আমরা ইএসটি যোগ করে সুপারলেটিভ করব, তার আগে অবশ্যই একটা দা থাকবে। এখানে অলরেডি দা আছে। ঠিক আছে? এক্সাম্পল, দ্য বিগেস্ট, দ্য টলেস্ট, দ্য ফাস্টেস্ট, এগুলো হচ্ছে তোমার উদাহরণ গেল। এরপরে দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইনটা কি আমাদের? শূন্যস্থানের দা, এটা কিন্তু ফুল স্টপের পর থেকে অলরেডি দা আছে। দ্য ড্যাশ বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল। ঠিক আছে? মানে সবাই এই লেকের সম্পর্কে পরিচিত। এখন এই লেকের সম্পর্কে পরিচিত, ঠিক আছে, এই লেকের সম্পর্কে কি পরিচিত সেটা তো আমাদের দেখতে হবে। মানে এই লেকের কি কি নিয়ে পরিচয় আমরা একটু অ্যানালাইসিস করি। সেটা কি? সেটা হচ্ছে, যেমন দেখো পরেরটা আমরা শূন্যস্থান দিলাম, ন্যাচারাল, নেচার থেকে ন্যাচারাল, এটা কিভাবে হলো? এখানে হবে মূল শব্দটা হচ্ছে নেচার, কি দেওয়া আছে? নেচার। নেচার মানে কি? প্রকৃতি বা প্রাকৃতিক। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করলাম? ন্যাচারাল করলাম, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছি? এই যে দেখতে পাচ্ছি। তার মানে সেন্টেন্সটা কি? আমাদের মূল সেন্টেন্সটা কি? দ্য ড্যাশ বিউটি। কোথায়? এই যে আমরা শূন্যস্থান দেখতে পাচ্ছি, দ্য ড্যাশ বিউটি।
এরপর পরেটা তো আমরা পড়ে ফেললাম, কিন্তু এখানে আগে এবং পরে এই দুটো সচরাচর ওয়ার্ড দেখব। কোনো শূন্যস্থান যখন আমরা পূরণ করব, তার আগের ওয়ার্ডটা এবং তার পরের ওয়ার্ডটা দেখব। এই দুটোর দিকে তাকিয়ে মূলত নির্বাচন করব যে ওই শূন্যস্থানে কি ধরনের শব্দ বসবে। ক্লিয়ার? আসো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। যেমন এখানে নেচার শব্দটা আমরা বসালাম, তার মানে অন্য কোনোটা হবে না। এখানে একটা বিউটি শব্দ আছে, কোনটা? এই যে বিউটি, ঢ্যাঁসের পরে বিউটি শব্দটা আছে, আর আগে কি আছে? আগে আছে দা। এখন এখানে বিউটি একটা নাউন, কোনটা? এই বিউটি একটা নাউন। কিভাবে নাউন হলো সেটা? কারণ বিউটি শব্দটা তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে শব্দের শেষে, কোনো গুণবাচক শব্দের শেষে যদি কি থাকে, ওয়াই কিংবা টি ওয়াই থাকে, সেটা নাউনে হয়। এটা আমরা সাফিক্স যখন করলাম বা সাফিক্স যখন জানি বা প্রিফিক্স যখন জানি, তখন আমাদেরকে এগুলো জানতে হয়। কারণ সাফিক্স প্রিফিক্সের অপশনটা যখন থাকে পরীক্ষায়, তখন এগুলো আমরা শিখি। তো ওই শিক্ষা থেকে আমরা এটা আড়িয়ে নিতে পারি যে কোনো শব্দের শেষে যদি টি ওয়াই অথবা ওয়াই থাকে, সেটা সচরাচর কি হয়? নাউনে হয়। শুধুমাত্র যে রুলস এটা না, নাউন হতে গেলে অনেকগুলো রুলস আছে, তার ভিতরে এটা একটা। তো তার মানে আমরা ধরে নিলাম এটা একটা নাউন। কি? বিউটি একটা নাউন, তাই তার গুণ বোঝাতে অ্যাডজেক্টিভ বসাতে হয়। তার গুণ বোঝাতে কি করতে হয়? কার? এই বিউটির মানে সৌন্দর্যের গুণ। বিউটির দ্বারা কি বুঝাবো? বিউটি মানে সৌন্দর্য। এই সৌন্দর্যের গুণ বুঝাবো। গুণটা কি? কি রকম গুণ? মানে সৌন্দর্যের গুণটা কি? সেটা হচ্ছে প্রাকৃতিক গুণ। কার গুণ? প্রাকৃতিক গুণ। সৌন্দর্য দিয়ে কার গুণ প্রকাশ করা হচ্ছে? প্রকৃতির গুণ প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে? তো তার মানে তাই তার গুণ বুঝাতে অ্যাডজেক্টিভ বসাতে হয়। তার মানে এই যে নেচারটা হচ্ছে একটা কি? অ্যাডজেক্টিভ। কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তো অ্যাডজেক্টিভের পরে কি আছে? নাউন আছে। অ্যাডজেক্টিভের পরে কি? নাউন। তো ঠিক আছে, তো বিউটিটা একটা নাউন, তার মানে এই নাউন যেহেতু শেষে আছে, তার আগে কি বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে। আর অ্যাডজেক্টিভটাকে আমি কি করলাম? নির্দিষ্ট করে বললাম। নির্দিষ্ট কি রকম নির্দিষ্ট? ন্যাচারাল। অন্য কোনো কিছুকে আমি নির্দিষ্ট করলাম না, শুধু প্রাকৃতিক কথাটাকে নির্দিষ্ট করে বললাম যে দ্য ন্যাচারাল। ঠিক আছে? এই কথাটাকে নির্দিষ্ট করে বললাম বিদায় দা বসালাম। যদি কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে হয়, তার আগে কি বসে? দা বসে। তো দা তো অলরেডি আছে, তার মানে শেষে কি আছে? নাউন। তো নাউনের প্রশংসা করে। কার প্রশংসা? নাউনের। এখানে নাউন একটা কি? অ্যাডজেক্টিভ। নাউন একটা কি? বিউটিটা কি? একটা নাউন। তো নাউনের আগে কি বসছে? প্রাকৃতিকটা কি? ন্যাচারাল। না, তার ন্যাচারালটা কি? একটা অ্যাডজেক্টিভ। তার মানে এই অ্যাডজেক্টিভ যেটা রয়েছে, এই অ্যাডজেক্টিভটাই দ্বারা কি করা হয়েছে? সৌন্দর্যের গুণগান করা হচ্ছে, মানে প্রাকৃতিকের গুণগান করা হচ্ছে। কি দিয়ে? নাউন দিয়ে। নাউনটা কি? অ্যাডজেক্টিভ। নাউনটাই কি? বিউটি। তো বিউটি দ্বারাই মূলত কার সৌন্দর্য প্রকাশ করা হচ্ছে? ন্যাচারাল, মানে প্রাকৃতিক সৌন্দর্য। কার সৌন্দর্য? প্রাকৃতিক সৌন্দর্য। কি দিয়ে প্রকাশ করা হচ্ছে? বিউটি দ্বারা। ক্লিয়ার? তো ন্যাচারাল মানে প্রাকৃতিক, এটি নাউন, বিউটিকে বর্ণনা করা হচ্ছে। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারছি। এরপরে মনে রাখার যে কৌশলটা, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তো এটা নাউন, বিউটিটা, তার আগে কি বসছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? ন্যাচারাল। ক্লিয়ার? তো কারণ অ্যাডজেক্টিভ যখন আমরা তৈরি করব, নেচার থেকে ন্যাচারাল কোনো শব্দের শেষে সচরাচর এল থাকলে, এল অথবা শুধু এল থাকলে যোগ করলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ধরে নিব। আমরা যখন সাফিক্স প্রিফিক্স করলাম, তখন আমরা সেখানে শিখলাম। ঠিক আছে? তো তাহলে গেল কি? দ্য ন্যাচারাল বিউটি। যার
যা তার গুণ বা বৈশিষ্ট্য বোঝায়, যা তার গুণ বা বৈশিষ্ট্য বোঝায়। ঠিক আছে, তো তাহলে কি দিয়ে বৈশিষ্ট্য বুঝালো, মানে গুণ বুঝালো? অ্যাডজেক্টিভ দিয়ে। অ্যাডজেক্টিভটা কি? ন্যাচারাল। তো এখানে ন্যাচারালের কাজ হলো কি? গুণগান প্রকাশ করা। কার? সৌন্দর্যের। ঠিক আছে, তো সৌন্দর্যটাকে নাউন, বিউটি। এটা উদাহরণ হিসেবে দিতে পারেন ন্যাচারাল বিউটি, বিউটিফুল ফ্লাওয়ার, বিগ হাউস। ক্লিয়ার? তার মানে বিগ এখানে ফ্লাওয়ারটা একটা নাউন, বিউটিটা একটা নাউন, হাউসটা একটা নাউন, আর বিগটা একটা অ্যাডজেক্টিভ, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, ন্যাচারালটা একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে, এরপর আমরা পরের শূন্যস্থানে চলে যাই। পরের শূন্যস্থানে আছে যে, তাহলে এখানে এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য সকলের নিকট সুপরিচিত, মানে এই লেকের সৌন্দর্যটা, প্রাকৃতিক সৌন্দর্য যেটা রয়েছে সেটার সম্পর্কে আমরা সবাই কি পরিচিত, এটাই প্রকাশ পাচ্ছে বাংলা। এরপর বাংলা হচ্ছে দিস হিউজ লেক stretches for miles touching different parts dash রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। এখানে পরের শূন্যস্থানটা যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে সি নাম্বারে। তো ড্যাশ যেটা রয়েছে সেটার পরের শব্দটা হচ্ছে রাঙ্গামাটি, আর আগের শব্দটা হচ্ছে ফার্স। কি রয়েছে? ফার্স। তো এখানে অর্থটা কি প্রকাশ পাচ্ছে? অর্থটা আমরা নিচে লিখে দিয়েছি যে এই বিশাল লেক বা হ্রদ রাঙ্গামাটি জেলার বিভিন্ন অংশ স্পর্শ করে মাইলের পর মাইল প্রসারিত হয়েছে। ঠিক আছে, কারণ এই বিশাল লেকটা মাইলের পর মাইল কি রয়েছে, রাঙ্গামাটি জেলার যেই বিশাল লেকটা রয়েছে এটা মাইলের পর মাইল জুড়ে অবস্থিত। মূল কথাটা হচ্ছে এটা। ঠিক আছে, মূল কথাটা হচ্ছে এটা যে রাঙ্গামাটি জেলার যে লেকটা রয়েছে এই লেকটা মাইলের পর মাইল অবস্থিত। এটা ছোট বড় কোনো লেক নয়। এখন পার্টস শূন্যস্থানের আগে এবং পর হচ্ছে রাঙ্গামাটি, এটা একটা নাউন, এটা একটা নাউন, আর আগে রয়েছে পার্টস। তাহলে এখানে কি হবে, কোন শব্দটা হবে একটু দেখি। এখানে আমাদের যে শব্দটা বসাতে হবে সেটা হচ্ছে অফ, পার্টস অফ। যেমন আমরা পার্টস অফ স্পিচ বলি না, পার্টস অফ স্পিচ। আমরা আমাদের গ্রামাটিক্যাল যে টপিকসটা আছে তার মানে স্পিচ মানে কি, একটা কথা বা বক্তব্য। ঠিক আছে, এটা একটা নাউন। এটা কি, স্পিচটা কি, একটা নাউন। তো নাউনের আগে কি বসেছে, কি বসেছে? প্রিপোজিশন। তো প্রিপোজিশনের আগে ডিফারেন্ট পার্টস মানে বিভিন্ন ধরনের অংশ, যেটাকে বলা আমাদের শূন্যস্থানে রয়েছে ডিফারেন্ট পার্টস, এতে বিভিন্ন ধরনের অংশ। তো কিসের অংশ? প্রশ্ন হচ্ছে কিসের অংশ, এইভাবে প্রশ্ন করো। ডিফারেন্ট পার্টস, বিভিন্ন অংশ। তার মানে এ অপের বাংলা অর্থ হচ্ছে এর অথবা র এর জন্য কি করা হয়, অফ ব্যবহার করা হয়। আমাদের শূন্যস্থানটা হচ্ছে ডিফারেন্ট পার্টস ড্যাশ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। যে রাঙ্গামাটি জেলার বিভিন্ন অংশ, রাঙ্গামাটি জেলার, দেখো এই জেলার র এর জন্য অফ ব্যবহার করেছে। তার এখানে যদি অফ হয় তাহলে ডিফারেন্ট পার্টস অফ, যেমনটা আমাদের গ্রামাটিক্যাল অপশন রয়েছে একটা অপশন পার্টস অফ স্পিচ, তার মানে নাউনের আগে কি বসে, প্রিপোজিশন বসে। তো এই যে নাউন রাঙ্গামাটি, এর রাঙ্গামাটি একটা নাউন, এর নাউনের আগে কি বসছে, প্রিপোজিশন বসে গেছে, সংক্ষেপে হিসাব। তার মানে এখানে অফ ব্যবহার করা হয়েছে কারণ এটি মালিকানা বা সম্পর্ক বোঝাচ্ছে। কার মালিকানা? এর রাঙ্গামাটি ডিস্ট্রিক্টের মালিকানা। এখন যদি প্রশ্ন করা হয় লেকটা কার, লেকটা হচ্ছে রাঙ্গামাটি জেলার। লেকটা কার? লেকটা হচ্ছে রাঙ্গামাটি জেলার। তার মানে ওই কাপ্তাই লেকটার মালিককে, রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। তার মানে এই রাঙ্গামাটি ডিস্ট্রিক্টটা হচ্ছে কাপ্তাই লেকের মালিকানা। ঠিক আছে, এই মালিকানা কোনো কিছু প্রকাশ করতে
তার আগে কি বসে? অফ বসে। আরো ক্লিয়ার? ঠিক আছে, ওকে। মনে রাখার কৌশল, অফ হলো প্রিপোজিশন একটা, এটা আমরা সবাই জানি, যা কোনো কিছু বা মালিকানার সম্পর্ক প্রকাশ করতেই কি করা হয়? প্রকাশ করা হয়। যেমন পার্টস অফ আ সিটি, যে একটা সিটির কি অংশ, একটা সিটির অংশ। ঠিক আছে, তো একটা সিটির অংশ, কয়টা সিটি? একটা সিটির অংশ, তার মানে একটা সিটির রয়ের, এর রয়ের জন্য অপটা, তার মানে সিটিটার অংশ, তার মানে এটা মালিকানা বোঝাচ্ছে। তারপর রুফ অফ দ্য হাউস, মানে ঘরের যে ছাদ রয়েছে, রুফ মানে ছাদ, ছাদ। এই হাউসটার যে ছাদ রয়েছে, এই হাউসটার ছাদ, হাউসটার মানে ঘরের, এই ঘরের এর রয়ের জন্য কি করা হলো? অফটা ব্যবহার করলো। তার মানে ঘর, ঘরটা কার? আমার। তো ঘরের মালিকানা প্রকাশ করার আগে কি বসেছে? তার আগে অফ বসেছে। এই সিটির, শহরটা কার? অবশ্যই কি দেশের প্রধানের, রাষ্ট্রপতির। তো সিটিটার মানে দেশের মালিকানার বা শহরের মালিকানার, সেটা যে কোনো পর্যায়ে মালিকানা বোঝাতে তার আগে কি বসে? অফ বসে। এখন একটা দেশের একটা অংশ, একটা শহর, তার একটা অংশ, এ পার্টস, অংশ। একটা শহরের অংশ, কিসের অংশ? শহরের, এর রয়ের জন্য প্রকাশ করা হয়েছে, অন্যদিকে মালিকানা প্রকাশ করা হয়েছে। রয়ের কথাটা যদি তোমার স্মরণ না থাকে, তাহলে মালিকানা কথাটা মাথায় রাখলে তুমি কি করতে পারো? শূন্যস্থানটা নিমিষেই পূরণ করতে পারবা। ওকে, তাহলে বিষয়টা ক্লিয়ার। এরপর অংশটা আমরা দেখি। এরপর অংশটা হচ্ছে দেয়ার আর রোজ অফ হাই মাউন্টেন্স অল রাউন্ড। সেখানে অনেকগুলো কি রয়েছে? চারপাশে উঁচু সারি রয়েছে, উঁচু পাহাড় রয়েছে। উঁচু পাহাড়ের কি রয়েছে? মানে অনেকগুলো ছোট বড় মিলে অনেকগুলো উঁচু সারি রয়েছে। দেয়ার আর রোজ অফ, রোজ মানে সারি, ঠিক আছে, সারি মানে উঁচু জায়গাগুলোকে আমরা প্রকাশ করি। একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, মানে এইভাবে অনেকগুলো সারিকে আমরা রোজ দিয়ে প্রকাশ করি। অফ হাই মাউন্টেন্স, অফ হাই মাউন্টেন মানে উঁচু সারির। তার মানে এখানেও দেখো রয়টা কিভাবে ব্যবহার করা হয়েছে, অফটা। যেমন মাউন্টেন্স একটা নাউন, উঁচু মাউন্টেন, কি ধরনের মাউন্টেন? উঁচু মাউন্টেন। এই উঁচু মাউন্টেনের আগে কি অফ বসেছে। দেয়ার আর রোজ অফ হাই মাউন্টেন্স অল রাউন্ড, এই সমস্ত উঁচু মাউন্টেনগুলো সারিবদ্ধভাবে কি করা হয়েছে? পাহাড়ে অবস্থিত, মানে এই সমস্ত রোগুলো, সারিগুলো। এরপরে রয়েছে যে বিটুইন দ্য হিলস প্লাউস দ্য লেক ওয়াটার ইন আ জিগজ্যাগ ড্যাশ। বিটুইন, বিটুইন ইন, বিটুইন দ্য হিলস প্লাউস, হিলস মানে কি? পাহাড়। হিলস মানে কি? পাহাড়। তো পাহাড়ে কি রয়েছে? এখানে বিটুইন মানে মধ্যে, বিটুইন বোঝাচ্ছে এখানে মধ্যে, যে পাহাড়ের মধ্যে অনেকগুলো পাহাড়ের ভিতর, প্লাউস দ্য লেক ওয়াটার ইন জিগজ্যাগ ড্যাশ। এখন দেখো বাংলা বলা হয়েছে যে পাহাড়ের মধ্যে দিয়ে এই লেকের পানি আঁকাবাঁকা ভাবে প্রবাহিত হয়ে গিয়েছে। জিগজ্যাগ বলতে আমরা আঁকাবাঁকা বুঝি। জিগজ্যাগ মানে কি? মানে এলোমেলো অথবা আঁকাবাঁকা, এটাকে বোঝায়। তো জিগজ্যাগ ইন আ জিগজ্যাগ লেক, বিটুইন দ্য হিলস ফ্লোস দ্য লেক ওয়াটার ইন আ জিগজ্যাগ ড্যাশ, যে পাহাড়ের মধ্য দিয়ে এই লেক বা এই হ্রদের পানি আঁকাবাঁকা ভাবে প্রবাহিত হয়ে গিয়েছে। এই কথাটা আমাদের ড্যাশ দিয়েছে। জিগজ্যাগের পর কি হবে? জিগজ্যাগের পরে শূন্যস্থান রয়েছে, এরপরে ফুল স্টপ। এটা কি হবে আমরা একটু দেখি। এটা হবে ওয়েস। আমাদের অলরেডি বাংলা এখানে অলরেডি দেওয়াই আছে যে মধ্য দিয়ে, মধ্য দিয়ে মানে পথ দিয়ে, মধ্য দিয়ে মানে
পদ দিয়ে একই কথা, মধ্য দিয়ে পদ দিয়ে একই কথা। তো এটাকে আমরা কি ধরব? যেমন ওয়ে মানে পথ বা উপায়, এটা আমি আগেও অর্থ বলে দিয়েছি। তার মানে এখানে হবে লেক ওয়াটার ইন আ জিগজ্যাগ ওয়ে, আঁকাবাঁকা পথ, আঁকাবাঁকা পথ, আঁকাবাঁকা কি পথ, এই যে আঁকাবাঁকা ভাবে প্রবাহিত হয়ে গিয়েছে আঁকাবাঁকা পথ দিয়ে। তাহলে এখানে কি হবে? আঁকাবাঁকা পথ আমরা হিসাব করব। এই যে এখানে লিখে দিয়েছে আবার, লেকের পানি একটি আঁকাবাঁকা পথে প্রবাহিত হচ্ছে। তার মানে আঁকাবাঁকা পথ। এ জিগজ্যাগ মানে কি? আঁকাবাঁকা। ওয়ে মানে কি? পথ। তো এটা পুরোটাই আমাদেরকে ডিপেন্ড করে অর্থের উপরে। আর অন্যদিকে শূন্যস্থান পূরণ করার আগে আমি বলছিলাম যে শূন্যস্থানের আগের শব্দটা দেখবে আর পরের শব্দটা দেখবে। যেহেতু পরে ফুল স্টপ নাই, তার মানে আগেরটা দেখতে হবে, জিগজ্যাগ পথ। তো ওয়েটা একটা নাউন, ওইটা কি? একটা নাউন। তো নাম যদি হয়, ওইটা আমরা জানি পথ, বাংলা কি? পথ। তার আগে কি আছে? অ্যাডজেক্টিভ আছে। তো আমরা এর আগে শূন্যস্থানটাও করেছি, যেমন আরেকটু দেখিয়ে দিই। সেটা কি? দেখো, কোনটা ন্যাচারাল শব্দটা যখন আমরা করেছি বি নাম্বারে, তখন এই বিউটিটা একটা নাউন আমরা বলেছি কিন্তু। তার মানে বিউটির আগে কি আছে? ন্যাচারাল, এটা একটা অ্যাডজেক্টিভ। এ ফ্লাওয়ার একটা নাম, নামের আগে কি আছে? অ্যাডজেক্টিভ। হাউসটা একটা নাম, নামের আগে কি আছে? অ্যাডজেক্টিভ বিগ। এই সেমভাবে এই শূন্যস্থানটাও হয়েছে। সেটা কি? যেমন ওয়েটা যদি কি হয়? পথ হয়। ওয়েটা যদি পথ হয়, জিগজ্যাগ ওয়ে মানে আঁকাবাঁকা পথ, তো তাহলে জিগজ্যাগটা কি? জিগজ্যাগটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তার মানে এটা কেমন পথ সেটা প্রকাশ পাচ্ছে। কোন নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, আকার, ইংরেজি সবকিছু যখন প্রকাশ করা হয় সেটা অ্যাডজেক্টিভ দিয়ে প্রকাশ করা হয়। তো নাউনের গুণগান কে করবে? অ্যাডজেক্টিভে। তো জিগজ্যাগটা কি? অ্যাডজেক্টিভ। কিভাবে? কারণ এটা দিয়ে আঁকাবাঁকা বোঝাচ্ছে। কেমন? আঁকাবাঁকা। পথটা কেমন? পথটা হচ্ছে আঁকাবাঁকা। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে ওয়ে। মনে রাখো যে অ্যাডজেক্টিভের পরে কি হয়, সংক্ষেপে লিখে দিলাম। অ্যাডজেক্টিভের পরে কি হয়? অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। আবার নাউনের আগে কি হয়? নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। ক্লিয়ার? গঠনের দিক দিয়ে এটা মনে রাখবে। এক্সাম্পল, আ স্ট্রেট ওয়ে একটা সোজা পথ, আর ন্যারো ওয়ে একটা বাঁকা পথ, মানে সরু পথ, মানে চিকন। ন্যারো মানে চিকন পথ। তার মানে এটা একটা নাউন, এটা একটা নাউন, এটার আগে একটা অ্যাডজেক্টিভ, এটার আগে একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এরপরে শূন্যস্থানটা চলে যায়। এরপরে শূন্যস্থানটা হচ্ছে ফুল স্টপের পর থেকে আবার শুরু। দ্য বটমস অফ দ্য ড্যাশ আর submerged in water. The bottoms of the dash are submerged in water. বলা হচ্ছে যে পাহাড়ের তলদেশ পানিতে নিমগ্ন হয়েছে। তার মানে সহজ কথা যদি বলা হয় যে বটম বলতে নিচ বুঝায়, একদম তলা বুঝায়। কিসের? এখন যদি বলা হয় দ্য বটম অফ দ্য ড্যাশ, কিসের তলা? কিসের তলা? পাহাড়ের তলায়। আর সাবমার্স ইন ওয়াটার, সাবমার্স ইন ওয়াটার তার মানে পানির তলদেশে নিমগ্ন হয়েছে, মানে ডুবে গেছে। সাবমার্স মানে ডুবে যাওয়া। কি? ডুবে যাওয়ার। সাবমার্স মানে নিমগ্ন হওয়া বা ডুবে যাওয়া, অনেক অর্থ প্রকাশ করে। তো এখানে যদি বলা হয় দ্য বটমস অফ দ্য ড্যাশ আর মার্স ইন ওয়াটার, যে পানির নিচে, নিচে বলতে এই যে বটম, পানির নিচে নিমগ্ন হয়েছে। কি হয়েছে? পানির নিচে নিমগ্ন কি হয়েছে? এই যে পাহাড়টা, তার মানে পাহাড়ের তলদেশে, পাহাড়ের যে নিচের অংশটা আছে, সেটা নিচের অংশটা একদম পানির গভীরে চলে গেছে, এটা প্রকাশ পাচ্ছে। পাহাড়ের নিচের অংশটা একদম পানির গভীরে চলে গেছে, একদম পানির তলায়
নিমগ্ন হয়েছে, তো যেটাকে আমরা প্লাবিত বলে থাকি আর কি, প্লাবিত হয়ে গেছে, ডুবে গেছে, এই সমস্ত কথাগুলো বলি। তো এখন বটম অফ দ্য, এখানে হবে হিলস, কি হবে? হিলস, পাহাড়ের। এরপর হচ্ছে কি শূন্যস্থানটা আমাদের পাহাড়ের। এখন কিভাবে হয়েছে সেটা একটু বুঝিয়ে দিই। হিলস মানে কি? পাহাড়, এটা একটা প্লুরাল ওয়ার্ড, এটা সিঙ্গুলার নয়, এটা প্লুরাল। তো দ্য বটমস অফ দ্য হিলস কি হবে? হিলস আর সাবমার্জ ইন ওয়াটার, যে পাহাড়গুলোর তলদেশ পানির নিচে, মানে পাহাড়ের তলটা, পাহাড়ের নিচটা পানির নিচে কি নিমগ্ন অবস্থা রয়েছে, মানে ডুবা অবস্থা রয়েছে। তো এটা কিভাবে হলো? একাধিক পাহাড়ের কথা বলা হয়েছে, তাই প্লুরাল ফর্ম হিলস ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? কারণ এখানে একটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয় নাই হিল, এটা হচ্ছে সিঙ্গুলার। যখন এস লাগিয়ে দিবে তখন হবে কি? প্লুরাল। এখানে অনেকগুলো পাহাড়ের কথা বলা হয়েছে। দ্য বটমস অফ দ্য, তার মানে নির্দিষ্ট করে পাহাড়টাকে করা হয়েছে, এই জন্য তার আগে কি বলছে? আর্টিকেল আছে, ঠিক আছে? আর এর পরের শব্দটা কি? আরটা কি? আরটা কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এখানে আর কেন বসেছে? ইজ কেন হয় নাই, বা ওয়াজ কেন হয় নাই? এখানে ইজটাও সিঙ্গুলার, ওয়াজটাও সিঙ্গুলার, কারণ হিলস শব্দটা প্লুরাল, হিলস শব্দটা প্লুরাল, আর এটা প্লুরাল বিদায় এর পরেরটা কি? আটটা প্লুরাল অক্সিলারি ব্যবহার হয়েছে, তার আগে দি বসেছে নির্দিষ্ট করে। মানে কিসের তলদেশ? পাহাড়ের তলদেশ। এই পাহাড়টাকে নির্দিষ্ট করা হয়েছে, তার মানে পাহাড়টা একটা নাউন। ক্লিয়ার? নাউনটাকে নির্দিষ্ট করা হয়েছে। ওকে, কি আকারে? প্লুরাল আকারে। তাহলে মনে রাখো, প্লুরাল নাউন ব্যবহার করা হয় যখন একাধিক বস্তু বা ব্যক্তি বোঝানো হয়। উদাহরণ হিসেবে যেমন হিলস, মাউন্টেন্স, ট্রিজ, পাহাড়, পার্বত্য বা পর্বতমালা, আবার গাছপালা, এগুলো, ঠিক আছে? এর পরেরটা শূন্যস্থান কি হবে? এর পরেরটা হলো, আমরা সময় নিয়ে পড়তেছি একটু যাতে বুঝে বাকি শূন্যস্থানগুলো করতে পারি এইভাবে। এরপর হচ্ছে when we look at them from a distance it seems that, এখানে শূন্যস্থান থাকবে। এখানে কি শূন্যস্থানটা স্পেসটা দেওয়া হয়নি, এখানে শূন্যস্থান থাকবে 1 নম্বরে। the hills are floating on water। তাহলে এখানে কি বলা হয়েছে? যে আমি আবারও পড়তেছি, when we look at them from a distance, এটা দূর থেকে যখন আমরা তাদেরকে দেখি, যখন আমরা দূর থেকে মানে এটা দেখি, মানে একটা দূরত্ব দেখি, দূর থেকে আমরা কি দেখি? তাদের একটা দূরত্ব দেখি। ইট সিমস, এটা মনে হয় যে ড্যাশ দ্য হিলস আর ফ্লোটিং অন ওয়াটার, মনে হয় যেন পাহাড়গুলো পানির উপরে ভেসে আছে, মনে হয় যেন কি পাহাড়গুলোর পানির উপরে ভেসে আছে বা ভাসতেছে, এরকম মনে হয়। তো তাহলে এখানে কি হবে? দ্য ড্যাশ, এখানে দ্যাট ড্যাশ, ইট সিমস দ্যাট, ওইটা মনে হয়, কি মনে হয়? এটা কি মনে হয়? তাহলে শূন্যস্থানটা আমাদের কি আছে? বাই দ্য ওয়ে অফ ভিজিট হিলস নেচার। তাহলে এখানে কি হবে? আমাদের শূন্যস্থানটা হবে যে দা, এখানে কি হবে? দ্যাট দা, ইট সিমস দ্যাট দা, দ্যাট যে ওইটা মনে হয়, এটা মনে হয় যে, এটা মনে হয় যে ড্যাশ হিলস, তার মানে এটা কি? প্লুরাল নাউন। এটা কি? প্লুরাল নাউন। নাউনের আগে কি বসেছে? দা বসেছে। কি বসেছে? দা বসেছে। কারণ নাউনের আগে কি বসা হয়? নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝালে সেটা দা ব্যবহার করা হবে। ইট সিমস দ্যাট দ্য হিলস, তার মানে আমি এর আগেও বলেছি, আবার একটু স্মরণ করে দিই যে কোনো শূন্যস্থান পূরণ করার আগে আগের শব্দটা দেখব অথবা পরের শব্দটা দেখব।
তার মানে পরের শব্দটা হিলস, এটা একটা নাউন। নাউনের আগে কি বসতে পারে? দা বসতে পারে, ঠিক আছে? আগেরটা যদি আমি ক্লু না পাই তখন পরের শব্দটা দেখব তার আগে কি বসতে পারে। ক্লিয়ার? দ্য হিলস, তার মানে নাউনটাকে নির্দিষ্ট করা হলো কি দিয়ে? দা দিয়ে। ক্লিয়ার? এখন কি হবে? দ্য ইট সিমস দ্যাট দ্য হিলস আর ফ্লোটিং অন ওয়াটার, যে মনে হয় পাহাড়গুলো পানিতে ভাসছে, ঠিক আছে? এরকম নির্দিষ্ট পাহাড়গুলোর কথা বলা হয়েছে, তাই দা ব্যবহার করা হয়েছে। মনে রাখুন, নির্দিষ্ট মানে স্পেসিফিক নাউনের আগে দা বসে। নির্দিষ্ট করে কোনো কিছু বুঝালে তার আগে দা বসে, যেমন দ্য হিলস, দ্য সান, দ্য বুক, এগুলা। ক্লিয়ার? এরপরে কি? এরপরে আছে বিং অ্যাট্রাক্টেড, বিং অ্যাট্রাক্টেড ড্যাশ ইটস captivating natural beauty, every year a great number of nature lovers dash it. আগে প্রথম শূন্যস্থানটা বলি। being attractive dash its, তার মানে এই শূন্যস্থানটার আগে কি আছে? একটা ভার্ব আছে। কি আছে? একটা ভার্ব। পরে কি আছে? পরে কি আছে? আবার ইটস আছে। এটা ইটস, এটা দুটো শব্দ মিলে যোগ হয়েছে। সেটা কি? যেমন IT'S, ইটস। এখানে লেখাটা একটু ভুল হয়েছে, বলো কীরকম? এটা লিখতে হবে ইটস দিয়ে, ঠিক আছে? অ্যাপোস্ট্রফি S দিতে হবে। এটা এইভাবে লেখা হয় না, ITS, এটা এইভাবে লেখা হয় না। এখানে এসটা অ্যাপোস্ট্রফিটা একটু টাইপে ভুল হয়েছে। আচ্ছা, সমস্যা নাই, আমি বলে দিলাম। তাহলে এখানে কি হবে? দুটো ওয়ার্ড দেখব শূন্যস্থানটা পূরণ করার আগে। মাঝখানে শূন্যস্থান, শেষে হচ্ছে ইটস, আগে হচ্ছে অ্যাট্রাক্টিভ, ঠিক আছে? এখন এখানে কি হবে? এখানে বাংলাটা একটু বলে দিই যে বিং অ্যাট্রাক্টিভ, যেটা আকর্ষণীয় দেখতে দেখা যাচ্ছে, আকর্ষণীয় দেখা যাচ্ছে, ড্যাশ ইট ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, এভরি ইয়ার আ গ্রেট নাম্বার অফ ন্যাচারাল লাভার্স ড্যাশ ইট, ড্যাশ ইট, যে দূর থেকে যখন আমরা সেগুলোকে দেখি, যখন আমরা এগুলোকে কি করি? দূর থেকে দেখি, আমরা আগের লাইনটা থেকে পড়তেছি, তখন এটাকে মনে হয় যেন পানির উপর কি ভাসতেছে, এরকম মনে হয়। তারপরে বলা হচ্ছে যে বি অ্যাট্রাক্টিভ, মানে এটা অনেক আকর্ষণীয় দেখায়। ড্যাশ ইটস, ড্যাশ ইট ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, এভরি ইয়ার আ গ্রেট নাম্বার অফ ন্যাচারাল লাভার্স, যে এর সৌন্দর্য বা এর আকর্ষণীয় দেখার জন্য, এর আকর্ষণতা বা এর সৌন্দর্যটা দেখার জন্য প্রতি বছর কি করে? অনেক মানুষের সমাগম ঘটে, বা অনেক মানুষ এখানে কি করে? আসে। তো এখানে তাহলে কি করতে পারি? বিং অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টিভ আমরা দিতে পারি বাই, বিং অ্যাট্রাক্টিভ বাই, অর্থাৎ কোনো শব্দের যদি বাইটা প্রকাশ করা হয়, দেখতে হবে যে এটা দ্বারা, দিয়া, কর্তৃক হিসাবে কি করা হয়? প্রকাশ করা হয়। যেমন কি রকম? বিং অ্যাট্রাক্টিভ, এখানে হবে বাই। তাহলে এর আগে কি আছে? ভার্ব রয়েছে, পরে কি আছে? একটা ইটস রয়েছে। ইটসটা কি? এটা হচ্ছে একটা প্রনাউন। ইটসটা হচ্ছে একটা প্রনাউন। এখন কি ধরনের প্রনাউন? এটা আমরা সচরাচর থার্ড পারসন প্রনাউন হিসাবে ধরা হয় কোনো বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে? বস্তুর ক্ষেত্রে ধরা হয়, যেটাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউনও বলে থাকি। তো এখানে বিং অ্যাট্রাক্টেড বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা আকৃষ্ট হয় কারা? যারা পর্যটক আসে। অ্যাট্রাকটিভের পরে বাই বসে, কারণ আমরা বলি অ্যাট্রাকটিভ বাই। এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমাদের বইতে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ভার্বের পরে যদি কোনো শূন্যস্থান থাকে
ওই শূন্যস্থানটা সচরাচর বাই দিয়ে কি করা হয়, পূরণ করা হয়, অথবা টু দিয়ে, অথবা উইথ দিয়ে, অথবা ফ্রম দিয়ে, এই সমস্ত প্রিপোজিশনগুলো দিয়ে কি করা হয়, শব্দটা সম্পূর্ণ করা হয়। যদি ভার্বের পরে কি থাকে, তোমার প্রিপোজিশন বসাতে হয়। আর এগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি বলা হয়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এখানে যেহেতু একটা শূন্যস্থানের আগে কি আছে, ভার্ব আছে, তার মানে এই ভার্বের পরে কি বসবে, একটা প্রিপোজিশন বসবে। তো প্রিপোজিশনটা কি, আমরা বাই দিলাম। কি দিলাম? বাই দিলাম। অথবা এখানে আমাদের অপও আছে, তো অপেরটা তো অলরেডি কি ব্যবহার হয়ে গেছে, সেটা কি ডাবল হবে? আমরা অর্থ মিলিয়ে দেখব আসলে কি অফ হবে না বাই হবে। কারণ অ্যাট্রাকটিভ বাই এটার অর্থটা প্রকাশ পাচ্ছে যে মনোমুগ্ধকর, মানে সৌন্দর্য যেটাকে বলা হয়। অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, ঠিক আছে? অ্যাট্রাকটিভ আকর্ষণীয় বা আকৃষ্ট হয়ে গেছে কি দ্বারা? সৌন্দর্যের দ্বারা। কি দ্বারা? সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হয়ে গেছে। তার মানে অ্যাট্রাকটিভ বাই এই শব্দটার অর্থ হচ্ছে কি? আকৃষ্ট। আকৃষ্ট, আকৃষ্ট হওয়া। হওয়া তো, হওয়া তো অলরেডি আছে, যে বিং, বিং অ্যাট্রাক্টেড বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যতা দ্বারা আকৃষ্ট হয়। ঠিক আছে? তার মানে এখানে হবে বাই। এরপরে সংক্ষেপে মনে রাখার জন্য ভার্বের পরে প্রিপোজিশন কম্বিনেশন হয়, যেটাকে আমরা উদাহরণ হিসেবে দিতে ইমপ্রেসড বাই, তারপর ফ্যাসিনেটেড বাই, অ্যাট্রাক্টেড বাই। তার মানে এগুলো সবগুলো কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কি হয়, আমাদের এই শূন্যস্থানগুলো হতে পারে, একটা অথবা দুইটা থাকতে পারে। আমরা একটা পেয়েছি অলরেডি, যেটা ভার্ব যদি থাকে শূন্যস্থানের আগে, তার মানে শূন্যস্থানের আগে ভার্ব আছে, এরপরে আমরা প্রিপোজিশন বসাতে, প্রিপোজিশন কোনটা বসাবো, এই জন্য বলা হয় প্রিপোজিশন কম্বিনেশন। কম্বিনেশন প্রিপোজিশন বসাতে হবে, যেটা এটার সাথে মিল হবে। কিসের মিল? অর্থেরও মিল থাকবে। তার মানে এই অ্যাট্রাক্টিভ বাই এটা একটা শব্দ, যার নাম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, এরপরে দেখি কোনটা হবে। এরপরে রয়েছে আমাদের দেয়ার ইন অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর বোথ জার্নি অ্যাজ ওয়েল। আমি আবারও পড়ছি, দেয়ার ইন অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর বোথ জার্নি অ্যাজ ওয়েল। তো এটা আমরা জানি যে লেকে সবসময় কি থাকে, নৌকার ব্যবস্থা থাকে। এই জন্য কথাটা এখানে বলেছে দেয়ার ইন অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর বোট জার্নি অ্যাজ ওয়েল। সচরাচর যে ওখানে নৌকার ব্যবস্থা রয়েছে, নৌকার ব্যবস্থা রয়েছে বা নৌকার ব্যবস্থা থাকে। এরপর রয়েছে আ নাম্বার ড্যাশ কালারফুল বোটস আর রেডি টু ওয়েলকাম দ্য টুরিস্ট। যে আর নাম্বার ড্যাশ কালারফুল, এখানে আর নাম্বার অফ হবে। এখানে কি হবে? আর নাম্বার অফ কালারফুল বোট, যে অনেকগুলো রঙের সাজানো কিছু কালারফুল নৌকা রয়েছে, মানে রঙিন নৌকা রয়েছে, যেগুলো অনেকগুলো মানে সাজানো থাকে, এরকম কালারফুল নৌকা। রেডি টু ওয়েলকাম টু টুরিস্ট, মানে যারা পর্যটক আছে তাদেরকে স্বাগতম জানাতে রেডি থাকে এগুলা, যে তারা এগুলোতে উঠবে, নৌকায় চড়বে, এই জন্য এগুলো রেডি থাকে। তার মানে এখানে আর নাম্বার অফ কি হবে? অফ। এখন কেন হলো সেটা দেখি। দেখো, নাম্বার অফ, তার মানে নাম্বার অফ আছে, আছে কিনা? রয়েছে। আ গ্রেট নাম্বার অফ, আমাদের শূন্যস্থানটা কি? যেমন এখানে আছে আ নাম্বার অফ, এখানে শূন্যস্থানটা আই, কি আছে? আই। আইতে কি আছে দেখি আমরা। এর আগে একটা শূন্যস্থান চলে গেছে, দেখি
এখানে এই তো আছে, এটা 8 পিস হয়ে গেছে একটু, এই তো এটা হচ্ছে আই। তাহলে আইতে কি হবে? অ, আর নাম্বার অফ। তার মানে এই যে কালারফুল বোর্ড, এটা একটা নাউন। এটা কি? নাউন। নাউনের আগে কি বসে? প্রিপোজিশন বসে। কি? নাউনের আগে প্রিপোজিশন বসে। এই দেখেন লেখা আছে কালারফুল বোর্ডস, তার মানে অনেকগুলো নৌকা, অনেকগুলো কালারফুল নৌকা, মানে রঙিন নৌকা। এটা একটা নাউন। এর নাউনের আগে কি বসেছে? প্রিপোজিশন অফ বসেছে। এখন যখন আর নাম্বার অফ কথাটা বলবো, আর নাম্বার অফ যখন কথাটা বলবো, এই নাম্বার অফ কথাটা একটা ফ্রেজ হয়ে যাবে। কারণ ফ্রেজ তাকে বলা হয় যখন অনেকগুলো শব্দ, একের অধিক শব্দ নিয়ে যদি কোনো শব্দ গঠন হয় তখন সেটাকে ফ্রেজ বলা হয়। ঠিক আছে? একের অধিক শব্দ নিয়ে যখন কোনো শব্দ গঠন হয় এককভাবে, তখন সেটাকে ফ্রেজ বলা হয়। তো তার মানে আর নাম্বার অফ, অনেক সংখ্যক রঙিন নৌকা। ঠিক আছে? তো মনে রাখার কৌশলটা হচ্ছে এখানে আর নাম্বার অফ, এটা একটা ফ্রেজ বললাম, আবার নিচে দিয়ে বলে দিলাম যে কোয়ান্টিফায়ার ফ্রেজ। এটার নাম কি? কোয়ান্টিফায়ার ফ্রেজ। যেমন এখানে সংখ্যা নাম্বার, ঠিক আছে, বা টু নাম্বার। তার মানে এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এ দিয়ে একটা বোঝাচ্ছে, টু দিয়ে দুইটা বোঝাচ্ছে। ঠিক আছে? তো আর নাম্বার অফ কতটা সংখ্যক, তার মানে এখানে একটা সংখ্যা নির্দেশ করে যে প্লুরাল নাম্বার কোনটা, এই কোয়ান্টিফায়ার ফ্রেজটা। প্লুরাল নাম্বার এখানে কতটা সংখ্যক, আর নাম্বার অফ যে অনেকগুলো, প্লুরাল অনেকগুলো নৌকার মাঝে একটা নৌকা, অনেকগুলো নৌকার মাঝে একটা নৌকা, অনেকগুলো বইয়ের মাঝে একটা বই, অনেকগুলো ছাত্রছাত্রীর মাঝে একটা ছাত্রছাত্রী, সেটা মেয়ে হোক অথবা ছেলে হোক। ঠিক আছে? এরকম যদি হয় সেটাকে বলে কোয়ান্টিফায়ার ফ্রেজ। তার মানে এই ফ্রেজটার ভিতরে একটা সংখ্যা কাজ করে। কি রকম সংখ্যা? আর নাম্বার অফ, কয়টা নাম্বার? একটা নাম্বার। ঠিক আছে? একটা নাম্বার, তার মানে অনেকগুলোর মাঝে একটা। অনেকগুলো বলতে ওই যে অনেকগুলো বইয়ের মাঝে, অনেকগুলো স্টুডেন্টের মাঝে, অনেকগুলো নৌকার মাঝে একটা নৌকা, এরকম। এই জন্য বলা হয়েছে আর নাম্বার অফ। এই আর নাম্বার অফ এটার পুরোটা হচ্ছে একটা ফ্রেজ। ক্লিয়ার? ঠিক আছে? তো তার মানে এটা একটা কথা। আরেকটা কথা আমি আগে বলে দিয়েছিলাম যে অনেকগুলো যখন নৌকা বোঝাচ্ছে, যে প্লুরাল হিসাবে এটা চিহ্নিত করলাম। কোনটাকে? কালারফুল বোর্ডস। অর্থাৎ কালারফুল বোর্ডস এটা একটা নাউন। কি ধরনের নাউন? প্লুরাল নাউন। এর নাউনের আগে কি বসে? অফ বসে, মানে প্রিপোজিশন বসে। সোজা কথা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন যে কোনো কিছু হতে পারে। এখন এখানে কোনটা হবে? কি আর নাম্বার অফ টু হবে? আর নাম্বার অফ বাই হবে? না, আর নাম্বার অফ। তার মানে অনেকগুলো নৌকার মাঝে একটা নৌকা, অনেকগুলো নৌকার। ঠিক আছে? অনেকগুলো নৌকার, এর রট কাজ করছে এখানে, অনেকগুলো নৌকার। ঠিক আছে? এইভাবে তোমাকে অর্থটা মিন করে বসাতে হবে। অনেকগুলো বই, অনেকগুলো বইয়ের মাঝে একটা বই, অনেকগুলো ছাত্রছাত্রীর মাঝে একজন। ঠিক আছে? অনেকগুলোর বোঝাচ্ছে। ওকে, এরপরে শূন্যস্থানটা কি? এটা হচ্ছে ফুল স্টপের পর থেকে আ ড্যাশ ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং। আমি আবারও পড়ি, আ ড্যাশ ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং। এখানে আমরা জানি যে লেকের উপর দিয়ে মানে একটা কি আছে, সবসময় বাতাস বয়। লেকের উপর দিয়ে আমরা সবসময় জানি যে কি বাতাস বয়ে থাকে, মানে যেটাকে আমরা মৃদু, মানে একদম বেশি জড়ো হাওয়া হয় না, মানে আবার বেশি একদম লো
মশানো হয় না, একদম মৃদু, মানে একদম কমও না বেশিও না, একটু বাতাস বয়ে থাকে। কোথায়? ওই লেকে সবসময় এমন একটা শীতল বাতাস বয়ে থাকবে যেটা তোমার মন তারপরে শরীর সব কিছুকে একদম শীতল করে দিবে, যেটা তোমার কাছে ভালো লাগবে, এরকম অর্থ প্রকাশ পাচ্ছে। তো এখানে আমরা তো অলরেডি অর্থ লিখেছি যে এখানে সবসময় মৃদুমন্দ বায়ু প্রবাহিত হয়। আ ড্যাশ ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং, ঠিক আছে, সবসময় মৃদুমন্দ কি বাতাস প্রবাহিত হয়, মানে সবসময় অলওয়েজ একটা বাতাস কি হয় প্রবাহিত হয়। তো এখানে আ ড্যাশ এটা কি ব্রিজ, তারপরে শূন্যস্থানের পরে মানে ব্রিজ আছে শব্দটা আর আগে আছে এ। এখন আসো এটা বিস্তারিত আলোচনা করি। এখানে কি হবে দেখো, জেন্টল শব্দটা কি কোমল, মৃদু, শান্ত। আমি কিন্তু আগে অলরেডি অর্থটা বলে দিয়েছিলাম। এটা হচ্ছে একটা আর্টিকেল যেটা একটা সংখ্যা বোঝাচ্ছে। আর ব্রিজটা কি? ব্রিজটা একটা নাউন, এটা একটা নাউন যেটা দিয়ে কি প্রকাশ পাচ্ছে, অর্থাৎ নাউনের গুণগান। নাউনের গুণগান। ব্রিজটা কি? একটি নাউন, তাই অ্যাজেটিভ একটা জেন্টল, তার মানে নাউনের আগে কি বসবে? অ্যাজেটিভ। অ্যাজেটিভ কি? জেন্টল। জেন্টল মানে মৃদু, কোমল, শান্ত। কিসের গুণগান প্রকাশ করে সে? নাউনের। নাউনটা কে? ব্রিজ, ঠিক আছে। এই ব্রিজটা একটা শান্ত বা মৃদু বা কোমল, ঠিক আছে। মানে বাতাসের দ্বারা কি হয়? সবসময় নড়াচড়া করে, বাতাস বইতে থাকে, নড়াচড়া করে। কোনটা? ওই যে লেকের উপর দিয়ে যে একটা ব্রিজ রয়েছে, আমরা যেটাকে বলে ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ, এই ব্রিজটাই মূলত বাতাসে কি হয়? নড়াচড়া হয়। এখন কি ধরনের বাতাস? সেটা কোমল বা মৃদু বা শান্ত বাতাসের মাধ্যমে, যেটাকে জেন্টল বলা হয়, জেন্টল ব্রিজ মাধ্যমে সবসময় প্রবাহিত হয় কি? বাতাস, মানে নড়াচড়া হয়। সোজা কথা হচ্ছে সবসময় মৃদু বাতাস বইছে কিসে? ওই লেকের উপর দিয়ে যেই ব্রিজটা রয়েছে সেটা সবসময় নড়াচড়া হচ্ছে, এরকম অর্থ এখানে প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। তো তার মানে ব্রিজটা কি? নাউন। নাউনের আগে কি বসে? নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। আমাদের গঠনে অলরেডি আমি এর আগে বলেছি, তোমরা টেনে দেখতে পারো এর আগে কিভাবে বলেছি যে নাউনের আগে কি বসে? সচরাচর অ্যাডজেক্টিভ বসে। তো নাউনের আগে বসে নাউনের কি করে? মডিফাই করে। মডিফাই মানে কি? সমালোচনা করে। সেটা ভালোরও হতে পারে, খারাপও হতে পারে। নাউনের আগে বসে নাউনের সমালোচনা যেই করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। তার মানে এখানে অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভ কি? জেন্টল। ওকে, এটা আমরা প্র্যাকটিক্যালি বসিয়ে দিতে পারি। তার মানে আগে কি বসে? আগে কি? আর্টিকেল। এখন কি ধরনের, মানে আমরা বাতাসটাকে একটা সংখ্যা হিসেব না করে আ জেন্টল ব্রিজ, যেটা মানে একটা শান্ত, একটা কোমল বাতাস বা একটা মৃদু বাতাস যেটাকে বলি, বাতাসটাকে আমরা সংখ্যায় হিসাব করলাম যে কয়টা বাতাস বা কয়টা, মানে একটা নির্দিষ্ট আর্টিকেল বসিয়ে এটাকে আইডেন্টিফাই করলাম যে একটা কোমল বাতাস, একটা মৃদু বাতাস। বাতাসের ভিতরেও রকম আছে। কী ধরনের বাতাস? ওই যে ঝড়ো হাওয়া, এটা একটা বাতাস। তারপরে মানে একদম লো পর্যায়ে যেটা হয়, মানে এমনভাবে বাতাসটা আসবে মনে হয় যেন পুরো ইয়াটাকে, শরীরটাকে বরফ বানিয়ে ফেলতেছে, এটা একটা বাতাস। তো বাতাসের ভিতরে রকম আছে, এই জন্য রকম যেহেতু আছে এটাকে আমি নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে করলাম যে এটা একটা বাতাস। কোনটা? যেটা শান্ত করে দেয়, যেটা মনটা শান্ত করে দেয়, মনটা ভালো করে দেয়। সবসময় ওই লেকের উপর দিয়ে ওই বাতাসটা কি হয়? প্রবাহিত হয়, যেই বাতাসের মাধ্যমে ব্রিজটা নড়াচড়া হয়, ঠিক আছে। এ মূলত এটাকে দিয়েও আইডেন্টিফাই করা হয়। তো এটা যদি তোমরা ধরতে না পারো
তখন শেষের শব্দটা দিয়ে তো ইজিলি ধরতে পারবা যে যেহেতু শেষে নাউন আছে তার আগে অবশ্যই কি অ্যাজেটিভ বসবে। তো অ্যাজেটিভ কোন শব্দটা? জেন্টাল শব্দটা। এইভাবে মনে করে বসিয়ে দিবে। ক্লিয়ার? মনে রাখার জন্য আরেকটু বলে দিই যে নাউন এর আগে অ্যাজেটিভ বসে, অ্যাজেটিভের পরে নাউন বসে। ক্লিয়ার? যেমন জেন্টাল ব্রিজ, কোল্ড ওয়াইন, স্ট্রং স্টর্ম, ঠিক আছে? যেমন কঠিন তুষারপাত, তারপরে ঠান্ডা কি? বাতাস, ঠিক আছে? ঠান্ডা বাতাস, এইরকম। তো এটা কি? অ্যাজেটিভ। স্ট্রংটা কি? অ্যাজেটিভ। জেন্টালটা কি? অ্যাজেটিভ। তার ব্রিজটা কি? নাউন। ওয়াইনটা কি? বাতাস, নাউন। স্টর্মটা কি? নাউন। এভাবে মনে রাখতে হবে। এরপরে সর্বশেষ কি আছে আমাদের? সর্বশেষ আছে ইট calls the tourist and soothes their minds, যে এটা পর্যটকদের জন্য শীতল করে এবং তাদের মনকে জুড়িয়ে দেয়। এটা তাদের মনকে, কাদের? ওই যে পর্যটকদের, টুরিস্ট, দ্য টুরিস্ট। ইট কলস দ্য টুরিস্ট, এটা পর্যটকদের ঠান্ডা করে দেয়। অ্যান্ড সোথেস দেয়ার মাইন্ড, তাদের মনকে শীতল করে দেয়। ঠিক আছে? কথাটা যদি এইভাবে বলা যায়, এটা পর্যটকদের মনকে এবং শরীরকে ঠান্ডা এবং শীতল করে দেয়। ঠিক আছে? শরীরকে কি করে? ঠান্ডা করে দেয়। মনকে কি করে দেয়? একদম শীতল করে দেয়। ঠিক আছে? এটা তার বিস্তারিত আমরা আলোচনা দেখলাম এবং কোথায় কিভাবে শূন্যস্থানটা পূরণ করতে হবে সেটাও আমরা দেখলাম। শুধু এতটুকুই বলবো যে আমি লিখে দিচ্ছি একটু, প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি আর আপলোড দেওয়া মাত্র সেটার নোটিফিকেশন তুমি পাও। প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তোমার ক্লাসমেট যারা আছে তাদেরকে শেয়ার করে দাও যাতে করে এরপরে অন্য কোথাও সে কোনো মানে শূন্যস্থান ফিল আপ করতে হেজিটেশনে না পড়ে। এটা দেখলে আশা করি ওর কীভাবে শূন্যস্থান পূরণ করতে হবে, বিশেষ করে 10 নম্বর আমাদের যেটা পরীক্ষায় আসে, এটা কীভাবে পূরণ করতে হবে এটা দেখলে আশা করি তার ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো পরীক্ষায় তুমি ভালো একটা অ্যান্সার করতে পারবা, 10-এ 10 ইনশাল্লাহ পাবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমি আবার বললাম, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।